সো চলুন তাহলে ক্লাস শুরু করি আমরা। read the passage on Neil Armstrong and answer the question number 4 and 5. এই প্যাসেজটা আগে পড়েছেন, বাট আগে একটু অন্য সিস্টেম থেকে পড়েছেন, বাট এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আছে আর কি। ওকে, নীল আর্মস্ট্রং was the first man who walked on the moon. আজকে এই প্যাসেজ পড়ার শেষে ইউটিউবে যাবেন, গিয়ে লিখবেন যে ফার্স্ট স্টেপ অন দ্য মুন, তারপর দেখবেন যে কিভাবে চাঁদে নামছিল, কতক্ষণ ছিল, কি কি করেছে, তাহলে এই বিষয়টা আরো বেশি মনে থাকবে একদম নাম সহ। সো নীল আর্মস্ট্রং একজন মহাকাশ যাত্রী আমেরিকার। নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান, প্রথম মানুষ ছিল নীল আর্মস্ট্রং, হু ওয়াকড অন দ্য মুন, যে চাঁদে হেঁটেছিল বা পা রেখেছিল। হি ওয়াজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট, যেটা বলছিলাম সে একজন আমেরিকান মহাকাশ যাত্রী। প্রিয়াঙ্কা কিছু বলেছেন? হ্যাঁ স্যার, স্যার এটা তো ময়মনসিংহ বোর্ড 2020 না? এখানে তো ফোন নাম্বারে আছে, প্যাসেজটা আছে সুভাষচন্দ্র বোসের। ময়মনসিংহ না, এটা রাজশাহী বোর্ড। তো ময়মনসিংহ লেখা তো। ময়মনসিংহ আগে শেষ করেছিলাম। সমস্যা নাই, প্যাসেজ তো একটা পড়লেই হলো। ঠিক আছে, সুভাষচন্দ্র বোস আমরা পড়েছিলাম তাই না? হ্যাঁ। গুড। সো যেটা বলছিলাম যে নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু ওয়াকড অন দ্য মুন, যে চাঁদে প্রথম হেঁটেছিল। হি ওয়াজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট, সে একজন আমেরিকান মহাকাশ যাত্রী। হি ওয়াজ অলসো অ্যান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, সে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারও ছিল। ওকে, ইঞ্জিনিয়ার শব্দটার অর্থ মূলত আমরা ইঞ্জিনিয়ার বললেই বেশি কমফোর্টেবল ফিল করি। ওকে, then Armstrong was born on 5 August 1930 in অপাকনেটা, ওহিও, দ্য ইউএসএ। তার মানে আমেরিকার ওহিওর অপাকনেটায় 1930 সালের 5 আগস্ট নীল আর্মস্ট্রং জন্মগ্রহণ করে। এই লাইনে বুঝতে কোনো সমস্যা আছে? প্রিয়াঙ্কা, সেক্ষেত্রে একটা শব্দ যদি জিজ্ঞেস করি যে আগের লাইনে যে ছিল হি ওয়াজ অলসো অ্যান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, সে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ছিল, সেই অ্যারোস্পেস বলতে কি বোঝায়? আয়াস, অ্যারোস্পেস বলতে মহাকাশ বোঝায়। আসলে উনি একজন মহাকাশ ইঞ্জিনিয়ার ছিল বা প্রকৌশলী ছিল। ওকে, আপনারা যদি কেউ মহাকাশ ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনাকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। ওকে, যদি কেউ চান আপনারা পড়তে পারেন, যদি সায়েন্স নিয়েছেন। সো আপনি যদি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েন তাহলে আপনি নরমালি মহাকাশ ইঞ্জিনিয়ার হতে পারবেন বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হতে পারবেন। ওকে, অথবা পাইলট যদি হতে চান। ওকে, then he earned his flight certificate in 1945 at the age of 15 only. এক মানে মাত্র 15 বছর বয়সে সে 1945 সালে তার ফ্লাইট সার্টিফিকেট অর্জন করে। in 1947 সালে at the age of 17 বছর বয়সে he began to study aeronautical engineering in Purdue University, the USA. আমেরিকার Purdue ইউনিভার্সিটিতে 17 বছর বয়সে সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে পড়াশোনা শুরু করে। He received BSc degree in aeronautical engineering in 1955 and he did MSc in aerospace engineering from the University of Southern California in 1970. 1970 সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং উপরে সে এমএসসি কমপ্লিট করে এবং 1955 সালে সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে বিএসসি কমপ্লিট করে। আই থিংক এই বিষয়গুলো মনে থাকবে, এগুলো যেহেতু গিভেন ইনফরমেশন সেগুলো ইম্পর্টেন্ট মনে রাখা। Then in 1958 সালে he was selected for the US Air Force's Man in Space program. তাহলে ইউএস এয়ার ফোর্সের যে ম্যান স্পেস, যে অর্থাৎ পুরুষরা যে কাজগুলোতে জয়েন করতে, এরকম একটা প্রোগ্রামে বা ম্যান ইন স্পেস, এয়ার ফোর্স ম্যান ইন স্পেস প্রোগ্রামে সে যোগদান করে বা নির্বাচিত হয়। নীল আর্মস্ট্রং along with his group, নীল আর্মস্ট্রং তার গ্রুপ সহ launched the mission to the moon with Apollo 11 on July 16, 1969. 1969 সালের 16 জুলাই অ্যাপোলো 11, এটা একটা মহাকাশ যানের নাম, এটার মাধ্যমে
তারা চাঁদের উদ্দেশ্যে রওনা শুরু করে নীল আর্মস্ট্রং এবং তার সহযোগীরা। কারা ছিল সাথে? সাথে ছিল বাজ অলড্রিন এবং মাইক কলিন্স। ওকে, হি ওয়াজ দ্য কমান্ডার অফ অ্যাপোলো 11 and 4 days later সে ছিল এই অ্যাপোলো 11 এর কমান্ডার, অথবা সে আরো একটা, যদি আপনারা ফুল প্যাসেজটা পড়েন এটার, তাহলে দেখবেন যে সে কমান্ডার ছিল জিমিনি 8 মিশনের এবং কমান্ডার অ্যাজ ওয়েল অ্যাজ ছিল অ্যাপোলো 11। ওকে, সো তার 4 দিন পর, তাহলে এই বিষয়টা মনে রাখবেন যে 1969 সালের 16 জুলাই তারা পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিল। 4 দিন পরে যদি চাঁদে পৌঁছায় তাহলে অবশ্যই তারা চাঁদে গিয়ে পৌঁছায় 20 জুলাই 1969। এই বিষয়টা মনে রাখবেন। দে এক্সপ্লোরড দ্য সারফেস। এই এক্সপ্লোর শব্দের অর্থ হলো পরীক্ষা করা। তারা পরীক্ষা করছে দ্য সারফেস। সারফেস বলতে ভূপৃষ্ঠ বা উপরের অংশ, মানে চাঁদের উপরের অংশ। তারা যেখানে নামলো ওখানকার উপরের পৃষ্ঠটা বা উপরের অংশটা তারা পরীক্ষা করছিল। এন্ড গ্যাদার্ড মুন রক্স, এবং ওখানে চাঁদের যে কিছু রক্স মানে হলো পাথর, ফর ওভার 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে তারা ওখানকার সারফেসে, চাঁদের উপরে, চাঁদের বুকে উপরে যে পাথর ছিল এগুলো তারা গ্যাদার করছিল এবং তারা সারফেস পরীক্ষা করছিল। দ্য নেক্সট ডে, পরের দিন, তার মানে 21 জুলাই 1969, they fired off the surface of the moon. I mean তারা ওখান থেকে ফিরে আসে বা ওখান থেকে চলে আসে। সো এই প্যাসেজটা বুঝতে কোনো সমস্যা আছে? আয়াস? না স্যার। সো আপনি একবার বলেন বাংলা অর্থ ছাড়া। Neil Armstrong was the first আরেকটু man who জোরে walked বলেন। on the moon. আচ্ছা দাঁড়ান, হেডফোনটা কাছে নেই। Neil Armstrong was the first man who walked on the moon. He was an American astronaut. He was also an aerospace engineer. Armstrong was born on 5 August 19 Waconita, Ohio, the USA. He earned his aero- he earned his flight certificate in 1945 at the age of 15 only. In 1947, at the age of 17, he began to study aeronautical engineering in Public University, the USA. BSc degree in aeronautical engineering in 1955, and he did MSc in aerospace engineering from the University of Southern California in 1970. In 1958, he was selected for the U.S. Air Force's U.S. Air Force Man in Space program. Neil Armstrong, along with his group, launched the mission to the moon with Apollo 11 on July 16, 1969. He was the commander of Apollo 11, and 4 days later they landed on the moon. They explored the surface and gathered moon rocks for over 2 hours. The next day they fired the surface of the moon. ওকে, প্রিয়াঙ্কা আপনি একবার করেন। স্যার, আমরা পার্টিসিপেন্ট শুধু 3 জন আছি। আপনার 2টা আইডি, আমার একটা আইডি। আরেকজন তো ছিল, হারিয়ে গেছে, সমস্যা নেই। তো চলুন আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখি। তাহলে 4 নম্বরটা একটু নিজে নিজে ট্রাই করবেন। রেডি? নেম অফ ইভেন্ট, ইয়ার, ডেট, প্লেস। বার্থ অফ নীল আর্মস্ট্রং 5 আগস্ট, কোথায়? এখানে জায়গার নাম দিতে হবে। 5 আগস্ট হচ্ছে ওয়াপাকনিটা, ওহিও, দি ইউএসএ। তাহলে এখানে নামটা লিখে দিবেন। আচ্ছা স্যার। সো স্পেলিংটা মনে থাকবে? হ্যাঁ স্যার। ওয়াপাকনিটা ডাব্লিউ বড় হাতের দিবেন, ওহিওর ও বড় হাতের দিবেন, ইউএসএ এর তো সম্পূর্ণটাই বড় হাতের। ওকে, আচ্ছা। সো এতটুকু দিলেই হবে যে ওয়াপাকনিটা, ওহিও, the USA. Then received BSc degree in 1955. 1955 সালে বিএসসি ডিগ্রি অর্জন করে। কোথা থেকে? Purdue University, the USA. Purdue University, the USA. Then 3 in 1970 University of Southern California. তাহলে Southern California, University of Southern California থেকে 1970 সালে সে কি কমপ্লিট করেছে? MSc. সেখানে তাহলে কি লিখবেন? Received MSc in Aerospace Engineering. যেহেতু বাকি লাইনগুলো বড় বড় দেওয়া আছে একটু।
Then they landed on the moon dash তারা স্যার তো 4 দিন পরে পৌঁছায় মানে জুলাই 20 1969 হবে। এই বিষয়টা মনে থাকবে। হ্যাঁ স্যার, জুলাই 16 ওরা ওদের স্পেসশিপটা আর্থ থেকে ছাড়ে, আর 4 দিন পরে মানে 20 জুলাই 1969 ওরা এখানে ল্যান্ড করে। Good. Started their return journey from the moon. তারপরে ওরা 2 ঘন্টা রক কালেক্ট করে, আর দ্য নেক্সট ডে মানে 21 জুলাইতে ওরা ওখান থেকে বের হয়। So 21st July 1969. হ্যাঁ তারপরে একটা সামারি লিখবা, সামারির উপরে তো মানে সামারিকে বলে দিতে হবে, এটা নিজের মতো জাস্ট লিখবা হোমওয়ার্ক দেখো। পারি তো। Then question number 6, match the parts of the sentences in column A, B and C to make 5 complete sentence. So try. আচ্ছা স্যার, আমরা যে ঈদের আগে একটা পরীক্ষা দিছিলাম ওটার রেজাল্ট কি হলো? জি, ওটার রেজাল্ট পাবলিশড হবে উইদিন 60 days. আচ্ছা, পাঞ্চুয়ালিটি ইজ আ ভার্ব। আচ্ছা বললা, 60 আচ্ছা, দিনের মধ্যে রেজাল্ট দেব, তাতেও খুশি? না স্যার 60 দিনে স্যার, এতদিনে স্যার যদি এসএসসি পরীক্ষা দিতাম ঈদের আগে তাও পাই দিতাম, আপনার ওই পরীক্ষা এখনো পাই নাই। ঠিক আছে, বেটা কণ্ঠ তো বেটা বেটা হয়ে গেছে হ্যাঁ। তোমার। আল্লাহ, না সত্যি আমি কয়েকদিন কাজিনকে ফোন দিছিলাম, ওই যে পিতাপুরা ফোন দিছিলাম, ফার্স্টে ভাবছে আমি মানে আমি বাবা, মানে আমার গলা শুনে বলে ফুফা ফুফা আজকে দেন, আমি বলে কাইট কি বলে। যাই হোক, ব্যাপার না, এগুলা বয়সের সাথে সাথে হয়। Punctuality is a virtue which can make us successful in future. দিতে পারো। It helps us to become accurate in timing অথবা loved by all, এই দুইটার মধ্যে একটা হবে। It helps us to become, এটা Loved, আমাদেরকে সাহায্য করে সবার দ্বারা ভালোবাসা হতে। গরু। না 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 না, accurate in time, ফার্স্টে বলছে accurate in timing। তারপর a punctual person is lovable. আচ্ছা, he who, যেমন তুমি। কি স্যার আমি পাঞ্চুয়াল তো? সেটাই তো বললাম। হ্যাঁ, He who কি হবে? he who punctual, he who is punctual he who is punctual never gets late in his work. Then if we become punctual we shall surely succeed in life. প্রিয়াঙ্কা বলেন, question number 6. Punctuality virtue which can make us successful in future. It helps us to become accurate in timing. Then a punctual person is loved by all. He who is punctual never gets late in his work. If we become punctual, we shall surely succeed in life. Good. Then 7, question number 7, rearrange. এটা ট্রাই করেন, আয়াস ট্রাই করেন। আচ্ছা স্যার। Penicillin is the life saving medicine. যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের রোগী দেখেছেন? আয়াসের তো দেখার কথা। আমার বাসায় আছে স্যার। জি, হ্যাঁ তো বলুন, আপনার তো পেনিসিলিন সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে। হ্যাঁ স্যার, পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, এটা 1 হবে। ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। জি, তারপর আলেকজান্ডার এটা ফ্লেমিং। 2 হবে। তারপরে 3 হবে হচ্ছে ফ্লেমিং ওয়াজ বর্ন ইনটু আ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। আগে একটু আমাকে বলো তো, এখানে যে ডিসকভার কথাটা লিখলো, এখানে কেন ইনভেন্টেড লেখে নাই? What is the difference between discover and invented?
স্যার ডিসকভার মানে তো রিসার্চ করে বাইর করা, আর ইনভেন্ট মানে তৈরি করা। কে বললো তোমাকে? আপনি রিসার্চ করে বলছেন বের একটু। করলে সেটাও তো তৈরি করতে হয়। কলম্বাসের নাম শুনছো? হ্যাঁ সে আমেরিকাকে ডিসকভার করেছে। আর চার্লস হ্যাঁ ব্যাবেজের নাম শুনছো? হ্যাঁ, ও কম্পিউটার সে ইনভেন্ট করছে। কম্পিউটার ইনভেন্ট করেছে। কেন ইনভেন্ট করলো আর হ্যাঁ, কেন ডিসকভার করলো? মানে ও এটা খুঁজে বাইর করছে আর ও এটা বানাইছে। এটাই ডিফারেন্স। ডিসকভার মানে হলো যার এক্সিস্টেন্স আছে, আর এক্সিস্টিং ওটা কোনো খুঁজে কিছু বাইর থেকে নতুন করে কোনো কিছু বের করা, ঠিক আছে? হুম। আর ইনভেন্ট মানে হলো যার কোনো অস্তিত্ব নেই, সেখান থেকে নতুন কিছু ইনভেন্ট করা। সেটাই ডিফারেন্স ইনভেন্ট আর ডিসকভারের মধ্যে। তো মনে স্যার আমি থাকবে? তো ফার্স্ট এটাই বলছিলাম। তো হ্যাঁ এখানেও এই যে ফ্লেমিং হয়তো আগে কিছু ছিল, এটার সাথে সে নতুন করে কিছু করেছে, দ্যাটস আ ডিসকভার। দেন হি ওয়াজ বর্ন, নাকি বলছিলা? হ্যাঁ, was born into a ফ্লেমিং poor ওয়াজ family বর্ন in ইনটু আ Scotland। পুর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। এটা 3 হবে। তারপর আচ্ছা, তারপরে 4 হচ্ছে he was sent of brothers sisters। 8 নাকি 8 ব্রাদার্স এন্ড সিস্টার, 8 ভাই বোনের মধ্যে সে ছিল 7 সপ্তম। নাম্বার। তারপর হ্যাঁ মানে তারপরে হচ্ছে ফ্লেমিং আচ্ছা he was London at the age of 14 or or higher study। না, এটা হবে না। ফ্লেমিং was a very regular and attentive student হবে। H। তাই? তারপর তারপরে he was never absent from school up to the age of 12। আবার বলো, এখান থেকে কি বললাম? ফ্লেমিং ওয়াজ বর্ন ইনটু আ পুর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। দেন হ্যাঁ, তারপরে হচ্ছে দেন হচ্ছে he was the seventh of the 8 brothers and sisters। 7 8 ভাই বোনের মধ্যে সে ছিল সপ্তম। তারপরে হচ্ছে ফ্লেমিং was a very regular and attentive student। ফ্লেমিং একজন নিয়মিত এবং মনোযোগী স্টুডেন্ট ছিল। হ্যাঁ, he was তারপর never absent from school up to the age of 12। সে 12 বছর পর্যন্ত স্কুলে কখনো মিস হুম। করেনি। তারপর আচ্ছা স্যার, লাস্টেরটা কি, এর পরেরটা কি এফ হবে না বি হবে? হি পাসড হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, নাকি হি ওয়াজ সেন্ট টু লন্ডন এট দ্য এজ অফ 14 অর হায়ার স্টাডি? শেষে হবে এফ নাম্বারটা। হি ওয়াজ সেন্ট শেষে হবে, হ্যাঁ। তাহলে টু স্যার এর লন্ডন at the age of পরে 14 হবে or higher। এরপরে হবে হ্যাঁ, তাহলে স্যার এরপরে হবে হি পাসড হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, তারপরে হবে হি ওয়াজ সেন্ট টু লন্ডন এট দ্য এজ অফ 14 অর হায়ার স্টাডি। এখন তুমি তুমি বলো তো, আগে আগে কি তুমি হি পাস হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, ছোটবেলা কি বাবা মার সাথে আগে কাটাও তারপর স্কুলে যাও, নাকি আগে স্কুলে যাও তারপর ছোটবেলা কাটাও? স্যার হায়ার স্টাডিতে তো আমি আর ছোটবেলা ছিলাম না। তাহলে না না, এখানে এই যদি এই কথাটা যদি এর পরে দিতে তাহলে হতো না যে 7 8 ভাই বোনের মধ্যে সে হলো সপ্তম। হুম। তো ভাই বোন যেখান থেকে শেষ হইলো, তারপর তারা বাবা মার কাছে বড় হইলো, তারপর তারা হুম। কেমন স্টুডেন্ট ছিল সেটা দাও। সো দিস ইজ আচ্ছা, বেস্ট। তাহলে কি স্টার্টিং থেকে আরেকবার বলে দিব? হুম। আচ্ছা, স্টার্ট করুন। Penicillin is a life-saving medicine. It was discovered by Dr. Alexander Fleming. Fleming was born into a poor family in Scotland. He was the seventh of the 8 brothers and sisters. He passed his boyhood with his parents. Fleming was a very regular and attentive student. তারপরে হচ্ছে he was never absent from school up to the age of 12. He was sent to London at the age of 14 for higher study। হ্যাঁ, এখানে চাইলে ধরো যদি আগে দাও যে হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12, এর পরে সেন্টেন্সটা দিতে পারো চাইলে ফিল্মিং ওয়াজ আ ভেরি রেগুলার এন্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। ঠিক আছে? হ্যাঁ মানে এটা আগে পরে দিতে পারো, সমস্যা নেই, বা যেভাবে বলছো এভাবে দিতে পারো। বাট ওই যে হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, এটা হ্যাঁ, শেষে নিয়ে গেলে তাহলে এলোমেলো মনে এর হয়। পরে দিয়ে দিব। আচ্ছা সো প্রিয়াঙ্কা বলেন একবার। Penicillin is the life-saving medicine. It was discovered by Dr. Alexander Fleming.
Fleming was born in a poor family in Scotland. He was seventh of the 8 brothers and sisters. Uh, he passed his boyhood with his parents. Fleming was a very regular and attentive student. তারপর He was never absent from school up to the age of 12. He was sent to London at the age of 14 for higher study. গুড। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই আছে? না। পারবেন? সো আপনার স্কুলের সিলেবাস অনুযায়ী রাইটিং প্যাড পড়ে নেবেন। এখানে যে রাইটিং গুলো দেওয়া ছিল বুক ফেয়ার, এই যে এখানে একটা চলেন এখানে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা একটু দেখেন। Look at the following graph. It shows the internet user from 2000 to 2009. Now describe the graph in 150 words. এইটাকে আসলে আপনাদের মেন্টালিটি কি বলে, আপনি এটাকে কিভাবে সাজাবেন? আয়াস বলেন আগে। স্যার আমি কি একটা গ্রাফ আপনাকে বলবো যেটা আমি লিখার কথা, নাকি আপনাকে শুধু এক্সপ্লেন করব? এটা এক্সপ্লেইন করবেন যে কিভাবে শুরু করবেন, কি কি হাইলাইট স্যার করবেন ফার্স্ট এবং কিভাবে শেষ করবেন। স্যার ফার্স্টে তো গ্রাফে 3টা প্যারা হয়। ফার্স্ট প্যারায় লিখবো যে the graph which is given above is about the internet users from 2000 to 2009. তারপরে শেষ। পরের হ্যাঁ শেষ, ফার্স্ট প্যারা শেষ। তারপরে পরের প্যারা স্টার্ট করবো, পরের প্যারা লিখবো যে at the beginning we can see that in 2000 in the year 2000। তারপরে এমনি করে পুরো গ্রাফটা ডিসক্রাইব করব। ডিসক্রাইব করার পরে লিখবো যে মানে আমরা মানে কতটুকু ডেভেলপ হইছি, কতটুকু গ্রোথ হইছে। এটা শেষ করার পরে সেকেন্ড প্যারা শেষ। সেকেন্ড প্যারাটা অ্যাটলিস্ট 2 পেজেস থেকে 3 পেজেস হবে। তারপরে টোটাল 4 পেজ হলো। তারপরে লাস্ট প্যারায় লিখবো যে তারপর লাস্ট প্যারাটা এন্ডিং দিয়ে লাস্ট প্যারা শেষ করে দেব। এই যে এখানে পয়েন্ট দেওয়া আছে 0.00, 1.5, 2.45, 3, 5, 5.56, 6.17, এটাকে কিসে প্রকাশ করব? এটা হচ্ছে মানে বাংলাদেশে ইন্টারনেট ইউজারদের গ্রোথ গুলা কিভাবে হয়েছে। যেমন in the year 2000 there was no internet users in our country, but in the year 2002 a radical change occurred from to 0.00 the users 003, increased to 1.5। আচ্ছা একই আর কি, 1.5। then in the year 2003 then gradually it increased. Then in 2007, a radical change occurred from 3.00, it increased to 5.000। তারপরে আর কি এরকম করে লিখবো। আমি শুধু বলছিলাম এই যে 003 আছে, 003 দ্বারা বেসিক্যালি কি বোঝায়? হাজার, শ, তিনজন, নাকি লাখ, নাকি কোটি? বুঝতে পারছো? স্যার হাজারে 3 জন নাকি 100-তে 3 জন? না না, 2000 সালে বাংলাদেশে হ্যাঁ ইন্টারনেট ইউজার ব্যবহারকারীর সংখ্যা কত ছিল? 0.003। 0.003 ওয়াট। 0.003 কি জানি না তো। 0.003 লাখ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবং এই যে 1.5 মানে কি? 1,50,000 বা 1.5 লাখ। 2.45 মানে 2,45,000 অথবা 2.45 লাখ। ঠিক আছে? মানে হলো 3 লাখ। হ্যাঁ। তারপর সো এই কথাটা এভাবে উল্লেখ করে দিতে হবে। সো যেখানে তোমার এই সবগুলো বিষয় উল্লেখ করা শেষ হলো, তারপরের পার্টটা কিভাবে শেষ করব? লাস্ট পার্টে লিখবো স্যার our country is a developing country. From the year 2000 to 2009 the internet users in our country has increased a lot, and by this way we can see that our country is developing। এরকম কিছু একটা লিখে শেষ করব। এটা লিখতে পারো যে অ্যাবভ আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে
সময়ের সাথে তাল মিলে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হ্যাঁ বেড়েই স্যার, এরকম চলছে। কিছু একটা লিখতাম, যখন লিখবো স্যার তখন মনের থেকে এগুলো বেরিয়ে চলে আসে। তো এটা লিখে দিবা নিজের মতো করে, হ্যাঁ স্যার। বইতে যেভাবে দেওয়া আছে এরকম লিখতে হবে না। আর এটা অনেকবার পড়ছি, সব কারণ বই। 9 থেকে হ্যাঁ ছিল, স্যার। এটা সবসময় সিলেবাসে থাকে। হ্যাঁ ইন্টারনেট স্যার। ইউজার, মোবাইল পড়ছি অনেক। ফোন ইউজার, ঠিক আছে। সো হ্যাঁ প্রিয়াঙ্কা স্যার। বলেন, আপনার গ্রাফ নিয়ে মনে হয় অনেক প্রবলেম হইতো, এখন কি অবস্থা? এটা কি ডেভেলপ হয়েছে একটু? পুরোপুরি ক্লিয়ার হয়। গুড। আপনি একটা কাজ করতে পারেন, আমার যেটা মনে হয়, আপনার বাসায় তো বই আছে, যে কোনো বই, অ্যাডভান্স হোক, নবদূত টেস্ট পেপার হোক, নবদূত বুক হোক, বা অন্য কোনো বই কমিউনিকেটিভ হোক, দেখবেন যে এটা একটা কমন গ্রাফ। ইন্টারনেট ইউজার যে কোনো জায়গা থেকে আপনি শুধু এটা না, এরকমের আপনি 10টা গ্রাফ, আপনার কাজ হলো কোশ্চেন আগে পড়বেন, পার্সেন্টেজটা বুঝবেন যে 2000 সালে 0.003 ছিল, বা যেটাতে যেটা দেওয়া থাকবে আর কি। 2007 সালে 5.00 মানে 5 লাখ ছিল, 2008 সালে 5.56 লাখ ছিল। এই কোশ্চেন আগে বুঝে দেন আপনি অ্যান্সার শিট দেখে প্রয়োজনে তারপর খাতায় লিখবেন, কিন্তু অযাচিত ইনফরমেশন লিখবেন না। ধরেন একটা সেন্টেন্সের সাথে মিলায় আরেকটা 2টা সেন্টেন্স এক্সট্রা লেখা আছে, ওই সেন্টেন্স গুলো লেখার দরকার নেই, টু দ্য পয়েন্ট অ্যান্সার করবেন, কারণ এখানে বলা থাকে 150 শব্দের মতো লিখতে, ঠিক আছে। তো অনেক সময় দেখবেন যে অ্যান্সার অনেক বেশি কিছু লেখা আছে, আর এখানে দরকার নেই। আপনি খুব সিম্পলি শুরু করবেন, গ্রাফে ইনফরমেশনের মাঝখানে দিবেন, এবং শেষের অংশে জাস্ট উল্লেখ করে দিবেন যে সব থেকে বেশি কি ছিল, সব থেকে কম কি ছিল, এবং বর্তমানে কি অবস্থা, এটা ভবিষ্যৎ কি, ঠিক আছে। সো আজকে আপাতত এই গ্রাফটা অবশ্যই হোমওয়ার্কে আচ্ছা, রাখবেন, এই গ্রাফটা করবেন এখান থেকে। আর বাকি যে রাইটিং প্যাড গুলো আছে এগুলো এখান থেকে পড়তে পারেন, অথবা আপনার সিলেবাস থেকে 8 নম্বরের জন্য একটা প্যারাগ্রাফ পড়বেন, 9 নম্বরের জন্য একটা স্টোরি পড়বেন, 10 নম্বরের জন্য এই গ্রাফটাই পড়তে পারেন, 11 নম্বরের জন্য একটা লেটার পড়বেন, আর 12 নম্বরের জন্য একটা ডায়লগ পড়বেন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস। আচ্ছা। মনে থাকবে? হ্যাঁ প্রিয়াঙ্কা, আপনার কি মানে কমিউনিকেশনে প্রবলেম হয়েছিল নাকি মাঝখানে? হয়েছিল। কি নেটের সমস্যা নাকি? স্যার হয়তো আবারও জুমটা একটু ডিস্টার্ব। আচ্ছা, তাহলে জুমকে কিছু টাকা পয়সা দেন, ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এতটুকুই পড়াতে চেয়েছিলাম। তো আজকে কি কি পড়লেন দেখেন, খুবই সিম্পল। আর আয়াস, আপনি যেটা করবেন আগের ক্লাসটা দেখে নিন, আচ্ছা স্যার। এসএসসি 9 9। আচ্ছা। ঠিক আছে, তো ভালো থাকেন, ওকে স্যার। সুস্থ থাকেন, সুন্দর থাকেন। প্রিয়াঙ্কা, কিছু মিস করছেন? স্যার মাঝখানে 4 নম্বর কোশ্চেন, তাই তো? মিস করছিলাম। হ্যাঁ। বার্থ অফ নীল আর্মস্ট্রং 5 আগস্ট, এটা কোথায় বলেন? এই যে এখানে দেয়া আছে না, অবাকন, এটা ওহিও দা ইউএসএ, এটা দেবেন। তারপর রিসিভ বিএসসি ডিগ্রি ইন 1955, তাহলে 1955 সালে বিএসসি ডিগ্রি কোথা থেকে অর্জন করে? এখানে দেয়া ছিল না? পার্ডিউ ইউনিভার্সিটি। এখানে দেয়া ছিল না যে হি বিগান টু স্টাডি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন Purdue ইউনিভার্সিটি দা ইউএসএ, সো এই নামটা দিলেই হবে যে Purdue ইউনিভার্সিটি ইন ইউএসএ। হি রিসিভড বিএসসি ডিগ্রি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন 1955, ঠিক আছে। দেন 1970 তে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে সে কি করে প্রিয়াঙ্কা? ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে এই যে এমএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এতটুকু লিখলে হবে, ঠিক আছে। আচ্ছা। এবং দে ল্যান্ডেড অন দ্য মুন ড্যাশ, তারা কত সালের কত তারিখে চাঁদে গিয়ে পৌঁছায়? এটা এখানে বলা ছিল, আমি বলেই দিয়েছিলাম যে 1969 সালে 16 জুলাই তারা রওনা দেয়, 4 দিন পরে সেখানে গিয়ে পৌঁছায়। তাহলে 16 + 4 20, সেটা লিখে দেবেন যে 20 জুলাই 1969। আর লাস্ট ছিল যে স্টার্টেড দেয়ার রিটার্ন জার্নি ফ্রম দ্য মুন, চাঁদ থেকে তারা তাদের জার্নি কবে আবার মানে রিটার্ন করে, সেটা বলা ছিল এখানে যে অন ডে, ওকে, একদিন পরে। দে এক্সপ্লোরড দ্য সারফেস এন্ড গ্যাদার্ড মুন রকস ফর ওভার 2 আওয়ার্স, এবার বলা ছিল যে দ্য নেক্সট ডে,
তার মানে 20 জুলাই গেল পরীক্ষা করলো, তার পরের দিন মানে 21 জুলাই। সো এটা লিখবেন 21 জুলাই 1969। বুঝছেন? ওকে, আর সামারি নিয়ে কিছু বলতে হবে? না। গুড। সো এতটুকু পড়েন, বাট রাইটিং পার্টটা একটু সুন্দর করে পড়বেন। ঠিক আছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুন্দর হবে আপনাদের জীবন। এবছর কিন্তু খুব সুন্দর করে একটা স্ট্যাটাস দিয়েছি এসএসসি এ প্লাস নিয়ে। সো নেক্সট ইয়ার বা তারপরের ইয়ার যদি 9 10, সো পড়াশোনা এখন থেকে কি ঠিক মতো করবেন। আর শুধু একটা সাবজেক্ট না, বাকি সাবজেক্ট গুলো পড়বেন, যেগুলো বাসায় একলা একলা পড়তে পারেন। মেইন বইটা বেশি বেশি পড়বেন, মন থাকবে? হ্যাঁ ওকে, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকুন।